গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার দাবির বিরোধিতা করলে ৮ ইউরোপীয় দেশের ওপর শুল্ক আরোপের যে সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র তা পুরোপুরি বাস্তবায়ন করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বিপরীতে ইউরোপীয় ইউনিয়ন ইইউ জানিয়েছে তারা নিজেদের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অবস্থানে থাকবে। এদিকে ট্রাম্পের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডে আরও সেনা পাঠাচ্ছে ডেনমার্ক। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর রিপোর্টে। গ্রিনল্যান্ড অধিগ্রহণ ইস্যুতে অনড় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ মাধ্যম এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ড অধিগ্রহণ ইস্যুতে বিরোধিতা করলে ইউরোপীয় ৮ দেশের উপর তিনি শুল্ক আরোপের যে সিদ্ধান্ত নিয়েছেন সেটি শতভাগ কার্যকর করবেন। ট্রাম্প জানান, আগামী ১ ফেব্রুয়ারি থেকে যুক্তরাজ্য থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া সব পণ্যের ওপর ১০% শুল্ক আরোপ করা হবে, যা ১ জুন থেকে বেড়ে ২৫% হবে। ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড কেনার বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে সমঝোতা না হওয়া পর্যন্ত এই শুল্ক চলবে। সাক্ষাৎকারে ট্রাম্প গ্রিনল্যান্ড দখলে সামরিক শক্তি ব্যবহারের আশঙ্কা উড়িয়ে দেননি। এ বিষয়ে প্রশ্নে তিনি বলেন, কোনো মন্তব্য নয়। এদিকে ডেনমার্ক সতর্ক করেছে, গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ নেটোর জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। এদিকে গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব নিয়ে ইউরোপীয় মিত্ররা ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছে। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোক্কে রামুসেন বলেছেন, হুমকি দিয়ে গ্রিনল্যান্ডের মালিকানা দাবি করা যায় না। অন্যদিকে নেটোর মহাসচিব মার্ক রুটে বলেন, আর্কটিক অঞ্চলের নিরাপত্তা নিয়ে জোটটি ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে কাজ চালিয়ে যাবে। এছাড়া ট্রাম্পের দেওয়া শুল্কের হুমকিতে গ্রিনল্যান্ড নতি স্বীকার করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইন্স ফ্রেডরিকে নিলসেন। ট্রাম্পের গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণ নেওয়ার হুমকির মধ্যেই ভূখণ্ডটিতে আরও সেনা পাঠিয়েছে ডেনমার্ক। রয়্যাল ডেনিশ সেনাবাহিনীর প্রধান পিটার বয়েসেন এবং সৈন্যদের একটি উল্লেখযোগ্য দল পশ্চিম গ্রিনল্যান্ডে অবতরণ করেছে। এই পরিস্থিতিতে গ্রিনল্যান্ড ইস্যুতে করণীয় নির্ধারণে আগামী বৃহস্পতিবার ব্রাসেলসে ইইউ নেতাদের জরুরি বৈঠক ডাকা হয়েছে। মনিরুজ্জামান বাবু, ৭১। গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপীয় মিত্রদের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকিকে পুরোপুরি ভুল বলে অভিহিত করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। স্থানীয় সময় সোমবার এক জরুরি সম্মেলনে একথা জানান তিনি। এ সময় তিনি শুল্ক আরোপের সিদ্ধান্তকে বাণিজ্য যুদ্ধ বলে আখ্যায়িত করেন। তবে গ্রিনল্যান্ডে ডোনাল্ড ট্রাম্প সামরিক পদক্ষেপের সিদ্ধান্ত নেবেন না বলে মনে করেন তিনি। তার মতে, আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান সম্ভব। এ সময় গ্রিনল্যান্ড ইস্যু নিয়ে চলমান সংকট সমাধানে শান্তিপূর্ণ আলোচনার জন্য ট্রাম্পকে আহ্বান জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী। আমি মনে করি বহু বছর ধরে ইউরোপীয় দেশগুলি নিজেদের প্রতিরক্ষায় যথেষ্ট মনোযোগ দেয়নি। তবে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ভাবনা সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত। আমি মনে করি না ট্রাম্প গ্রিনল্যান্ডে সামরিক পদক্ষেপ নেবেন। চলমান সংকট শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। নরওয়ের প্রধানমন্ত্রীকে লেখা এক চিঠিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আর শুধু শান্তির কথা ভাবতে বাধ্যবাধকতা অনুভব করছেন না, কারণ তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়নি। একই সাথে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার আকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করেছেন তিনি। সম্প্রতি যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নেওয়ার উদ্যোগের বিরোধিতাকারী ইউরোপীয় দেশগুলোর উপর বাড়তি শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। এতে আপত্তি জানিয়েছেন নরওয়ের প্রধানমন্ত্রী জোসান গড স্টোর এবং ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব। তার প্রতিক্রিয়ায় নরওয়ের প্রধানমন্ত্রীকে ওই চিঠি পাঠিয়েছেন ট্রাম্প। চিঠিতে ট্রাম্প লিখেছেন, ৮টির বেশি যুদ্ধ থামানোর পরও নরওয়ে তাকে নোবেল শান্তি পুরস্কার না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তাই তিনি এখন আর কেবল শান্তির কথা ভাবতে বাধ্য নন। তিনি চিঠিতে আরও বলেন, যদিও শান্তি তার কাছে সব সময় প্রাধান্য পাবে। গত বছর নোবেল শান্তি পুরস্কার পাওয়ার জন্য জোরালো প্রচারণা চালান ডোনাল্ড ট্রাম্প। তবে পুরস্কারটি দেওয়া হয় ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদোকে। ইউক্রেনের রাজধানী কিয়েভে জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রুশ বাহিনী। এ হামলায় একজন নিহত হয়েছে। এছাড়া তীব্র শীতের মধ্যে ইউক্রেনের 5টি অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে ইউক্রেনের বিমান বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। নাহিদা রিন্থি রিপোর্টে বিস্তারিত। ইউক্রেন যুদ্ধ আরো ভয়াবহ রূপ নিচ্ছে। মঙ্গলবার ভোরে রাজধানী কিয়েভ একের পর এক বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে আঘাত হানে রুশ বাহিনী।
ইউক্রেনীয় কর্মকর্তাদের দাবি রাশিয়া মোট 145টি ড্রোন হামলা চালায়, যার মধ্যে 126টি সফলভাবে প্রতিহত করা হয়েছে। এদিকে দক্ষিণাঞ্চল ওডেসা অঞ্চলে হামলায় জ্বালানি ও গ্যাস অবকাঠামো ক্ষতিগ্রস্তের পাশাপাশি হতাহতের খবরও পাওয়া গেছে। ইউক্রেনের বৃহত্তম সরকারি বিদ্যুৎ কোম্পানি জানিয়েছে ওডেসায় একটি স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে প্রায় 40,000 পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে, আর ক্ষতিগ্রস্ত হয়েছে 30টিরও বেশি ঘরবাড়ি। দেখেন, কিছুই অবশিষ্ট নেই, আমাদের ছাদটাও নেই, সব ধ্বংস করে ফেলেছে। আমরা সারা জীবন পরিশ্রম করে এগুলো তৈরি করেছি। রাশিয়াকে ধিক্কার। হামলার সময় আমি বাড়িতে ছিলাম, আর বিস্ফোরণ আমাকে জানালা দিয়ে বাইরে ফেলে দিয়েছে। আমি প্রায় 4 মিটার দূরে উড়ে গেলাম, আর ঘরের ভেতরে আমার বৃদ্ধা মা ছিল। আমরা তাকে খুব কষ্ট করে বের করতে পেরেছি। এর আগে সোমবার রাশিয়া ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, রুশ বাহিনী জাপোরিঝিয়া অঞ্চলের পাভলিভকা এবং দোনেটস্ক অঞ্চলের নভোপাভলিভকা দখলে নিয়েছে। এদিকে ইউক্রেন জানিয়েছে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে নিরাপত্তা ও অর্থনৈতিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছে। এছাড়া দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ফাঁকে আরও আলোচনা হওয়ার কথা রয়েছে। নাহিদা রিন্থি, ৭১। স্পেনের দক্ষিণাঞ্চলে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 40 জনে, আর আহত হয়েছেন আরও অন্তত 120 জন। এদিকে দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পূর্ণ স্বচ্ছতা ও স্পষ্টতার সাথে জাতির সামনে তুলে ধরার প্রতিশ্রুতি দিয়েছেন। এদিকে দুর্ঘটনাস্থলে রেল লাইনের ভাঙা অংশ জোড়া লাগানো অবস্থায় খুঁজে পেয়েছেন তদন্তকারীরা। দুর্ঘটনার প্রাথমিক তদন্ত নিয়ে এক ব্রিফিংয়ে কথা জানিয়েছে এক সূত্র। রেললাইন পরীক্ষা নিরীক্ষা করতে ঘটনাস্থলে যাওয়া টেকনিশিয়ানরা লাইনের দুটি অংশের জয়েন্টে লোহার পাতে ক্ষয় দেখতে পান। ইরানের সরকার বিরোধী বিক্ষোভে অংশ নিয়ে নাগরিকদের আত্মসমর্পণের জন্য 3 দিনের সময়সীমা বেঁধে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। তাদের প্রতি শাস্তির ক্ষেত্রে নমনীয়তা দেখানো হবে বলে জানিয়েছেন ইরানের জাতীয় পুলিশের প্রধান। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে পুলিশের প্রধান আহমেদ রেজা রাদান বলেন, যেসব তরুণ অনিচ্ছাকৃতভাবে দাঙ্গায় জড়িয়ে পড়েছে তাদের শত্রু নয়, বরং প্রতারিত ব্যক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে। বাংলাদেশ থেকে হিমায়িত পণ্য আমদানিতে কুয়েত সরকারের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দেশটিতে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীরা। এতে মধ্যপ্রাচ্যের দেশটিতে এসব পণ্য রপ্তানির নতুন সম্ভাবনা দেখছেন তারা বলছেন, এতে প্রবাসী ব্যবসায়ীরা যেমন লাভবান হবে, তেমনি বাংলাদেশের রপ্তানি খাতে নতুন সম্ভাবনার পথ খুলবে। কুয়েত থেকে সাদেক রিপনে পাঠানো তথ্যচিত্রে ওরিসুল ইসলামের রিপোর্ট। বাংলাদেশি সব ধরনের হিমায়িত পণ্য আমদানির উপর দীর্ঘদিনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে কুয়েত সরকার। সম্প্রতি বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। কুয়েত সরকারের এই সিদ্ধান্ততে স্বস্তি ফিরেছে দেশটিতে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যে। তারা বলছেন, দীর্ঘদিনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় কুয়েতের বাজারে বাংলাদেশি হিমায়িত পণ্যের সম্ভাবনার দ্বার উন্মুক্ত হবে। এতে ব্যবসায়ীদের পাশাপাশি বাংলাদেশ সরকারও লাভবান হবেন। যারা এক্সপোর্ট করেন মাংস, যদি ভালো মানের মাংস পাঠান, আমরা এখানে মার্কেট ধরতে পারবো, এমনকি আমাদের দেশের জন্য ভালো হবে। আমরা আশা করি সব বাংলাদেশি যারা এখানে আনবে মালপত্র আনবে এবং বাংলাদেশ থেকে যারা পাঠাবে তারা যাতে মানগুলা উন্নত করে দেয়, যাতে আমরা ভবিষ্যতে কোনো সমস্যায় না পড়ি। তবে আমদানি রপ্তানির ক্ষেত্রে কুয়েত সরকারের নির্ধারিত সব বিধান যথাযথভাবে অনুসরণ করার আহ্বান জানিয়েছে দেশটিতে বাংলাদেশ বিজনেস কাউন্সিলের নেতারা। বাংলাদেশি যারা প্রোডাক্টগুলো আমরা ইম্পোর্ট করি সবাইকে মানসম্মতরা খুবই কেয়ার করতে হবে, যাতে এই দেশের মিডল ইস্টের মার্কেটে আমরা সুন্দরভাবে বাকি দেশগুলোর সাথে কম্পিটিশন দিতে পারি। আগামীতে এই ধারা অব্যাহত রাখতে পণ্যের গুণগত মান নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারির আহ্বানও জানান প্রবাসী ব্যবসায়ীরা। অরিসুল ইসলাম, ৭১। তীব্র শীত ও তুষার ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্য। গ্র্যান্ড র্যাপিডের কাছে ইন্টারস্টেট 196 হাইওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। তীব্র শীতকালীন তুষারঝড়ে সড়কটিতে 100টিরও বেশি গাড়ি একটির সাথে অন্যটির সাথে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় কোনো প্রাণহানির খবর এখনো পাওয়া যায়নি, তবে আহত হয়েছে অনেকে। এমন অবস্থায় অনেকগুলো সড়ক বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। নাহিদা রিন্থির আরও একটি রিপোর্ট।
যুক্তরাষ্ট্রের মিশিগানে তীব্র শীতকালীন তুষার ঝড়ে বিপর্যস্ত ইন্টারস্টেট 196 হাইওয়ে। পুরো সড়কে ভারী তুষার আর শীতের তীব্র বাতাসে হাইওয়েতে ঘটেছে শতাধিক গাড়ির ভয়াবহ সংঘর্ষ। প্রায় 100টির বেশি গাড়ি দুর্ঘটনায় জড়িয়েছে। এর মধ্যে রয়েছে 30টিরও বেশি ট্রাক, পাশাপাশি রয়েছে ব্যক্তিগত গাড়ি। এ অবস্থায় মিশিগান স্টেট পুলিশ উভয় দিকের হাইওয়ে বন্ধ করে দিয়ে দুর্ঘটনাস্থল থেকে গাড়ি উদ্ধারের কাজ শুরু করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে তুষার ঢাকা হাইওয়েতে গাড়ি ও ট্রাকের স্তূপ জমে আছে। তুষারপাতের কারণে আশেপাশের বেশ কয়েকটি রাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে মিনেসোটার উত্তরাঞ্চল থেকে শুরু করে উইসকনসিন, ইন্ডিয়ানা, পেনসিলভানিয়া এবং নিউ ইয়র্ক পর্যন্ত তীব্র শীত এবং তুষার ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। মিশিগানে তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস বা 8 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত নেমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এ অবস্থায় প্রয়োজন ছাড়া স্থানীয় বাসিন্দাদের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। নাহিদা রিন্থি, 71। এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথে থাকুন।